সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ করে ২০২৪ সালের আগস্টের পরের ঘটনা প্রবাহে বিএনপির কৌশল আর তাদের ভাবমূর্তি নিয়ে কিছু প্রশ্ন উঠছে। হ্যাঁ, আসলেই উঠছে। আমরা আজ কাউন্টার পয়েন্ট নিউজে শাহেদ ইকবালের একটা প্রতিবেদনের কিছু অংশ নিয়ে কথা বলবো। প্রতিবেদনটাতে যে মূল বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হলো বিএনপি কেন একটা ঐতিহাসিক সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারল না, আর কিভাবে তাদের এতদিনের পরিচিতি বা ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনটার মূল সুর কিন্তু বেশ স্পষ্ট। আগস্ট ২০২৪-এর পর বিএনপির সামনে আসলেই একটা বিরাট সুযোগ এসেছিল জনগণের পক্ষে প্রধান দল হিসেবে, তাই না? ঠিক তাই, নিজেদের সেভাবে প্রতিষ্ঠা করার সুযোগ। এমনকি ধরেন তারেক জিয়ার জন্যও একটা সুযোগ ছিল তার পরিবারের যে রাজনৈতিক উত্তরাধিকার সেটা থেকে বেরিয়ে আসার। হ্যাঁ, একজন স্বতন্ত্র জাতীয় নেতা হিসাবে পরিচিতি পাওয়ার। কিন্তু প্রতিবেদনটা বলছে অন্য কথা। বাস্তবে সেটা ঘটছে না। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। সময়ের সাথে সাথে বিএনপি নেতৃত্ব যেন তাদের মূল ফোকাস থেকে একটু সরে গেছে বলে মনে হচ্ছে। তাদের কার্যক্রমে দলীয় স্বার্থ বা ধরেন অস্পষ্টতা, এমনকি আন্তরিকতার অভাব, এরকম কিছু বিষয় কি উঠে আসছে? প্রতিবেদনটিতে সেরকমে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট ছিল সেটার সাথে তাদের বর্তমান অবস্থান ঠিক কতটা মিলছে সেটাই এখন একটা বড় প্রশ্ন। আসলেই। আর এখানেই কিন্তু প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। বিএনপির যে ঐতিহাসিক ব্র্যান্ড তার সাথে বর্তমান কাজকর্মের একটা সংঘাত দেখা যাচ্ছে। তাদের প্রায় ৪৭ বছরের রাজনীতির মূল ভিত্তি তো ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, এগুলোই তো। একদম। কিন্তু সাম্প্রতিক কিছু পদক্ষেপে মনে হচ্ছে দলটি ঠিক তার উল্টো দিকে হাঁটছে। লেখক অন্তত সেটাই মনে করছেন। এটা তো শুধু একটা কৌশলগত ভুল নয়, এটা তো তাদের একেবারে গোড়ার পরিচয়ের ওপরই প্রশ্ন তুলে দেয়। ঠিক, এটা তাদের মূল রাজনৈতিক পুঁজি বা অস্তিত্বের ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার মতো। আচ্ছা, প্রতিবেদনে ঠিক কোন কোন পদক্ষেপের কথা বলা হচ্ছে যা এই ধারণাটাকে আরও শক্ত করছে? বেশ কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে। যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণের বিরোধিতা করা। সংবিধানের আমূল পরিবর্তনেও তো তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সেটাও একটা পয়েন্ট। আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল সেটার প্রতিও তারা তেমন সমর্থন দেয়নি। আর পুরনো রাজনীতির কিছু নেতিবাচক দিক, যেমন চাঁদাবাজি বা প্রশাসনের রাজনীতিকরণ, এগুলোর কথাও কি আসছে? হ্যাঁ, প্রতিবেদনে সেই অভিযোগগুলো আবার সামনে আসছে বলে উল্লেখ করা হয়েছে। এর সাথে তো আরও কিছু বিষয় যুক্ত হয়েছিল মনে হয়, যেমন ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে একটা নির্দিষ্ট দাবি। হ্যাঁ, ইশরাককে মেয়র ঘোষণার দাবি। বা ধরেন মূল যে সংকটগুলো আছে সেগুলোর সমাধান না করে খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা। ঠিক, সূত্রটি মনে করছে এই বিষয়গুলো বিএনপিকে সাধারণ মানুষ থেকে যারা একটা বড় পরিবর্তন আশা করেছিল তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তারা হয়তো হতাশ হচ্ছেন। হ্যাঁ, এবং এর ফলে দলটি আর কি পরিবর্তনের প্রতীক থাকছে না, বরং মনে হচ্ছে যেন তারা স্থিতাবস্থারই একটা অংশ হয়ে উঠছে। তাহলে এই সব কিছুর পরিণতিটা কি দাঁড়াচ্ছে? প্রতিবেদন অনুযায়ী বিএনপির মূল পরিচয়ের উপরের প্রভাব কতটা মারাত্মক? প্রভাবটা বেশ গভীর বলেই মনে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী বিএনপি তাদের অনেক কষ্টে তৈরি করা যে জাতীয়তাবাদী দলের ব্র্যান্ড সেটা হারাতে বসেছে। রাজনীতিক আলোচনা বা সোশ্যাল মিডিয়াতে তো অন্যরকম কথাও শোনা যাচ্ছে। ভারতপন্থী বা ইন্ডিয়া বি টিম, এই ধরনের তকমা। হ্যাঁ, এই ধরনের আলোচনা কিন্তু চলছে, আর এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতাদের নেতৃত্বের প্রতিও একটা আস্থাহীনতা তৈরি করছে। তারেক জিয়ার ভূমিকা নিয়েও কি কিছু বলা হয়েছে? প্রতিবেদনে একটা ইঙ্গিত আছে যে তিনিও যেন তার আশেপাশের নেতাদের যুক্তিরই প্রতিধ্বনি করছেন, নিজস্ব অবস্থান হয়তো ততটা স্পষ্ট নয়। আর এখন তো ডিজিটাল যুগ, তরুণ নেতৃত্ব সামনে আনার কথা শোনা গেলেও সেটা তো বাস্তবে খুব বেশি দেখা যাচ্ছে না। ঠিক। আর এই সময়ে নেওয়া কোনো পদক্ষেপ বা কোনো বক্তব্য তো সহজে মুছে ফেলা যায় না, এর প্রভাব তো অনেকদিন থাকবে। একদম। লেখাত এই ডিজিটাল স্মৃতির বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। আজকের যুগে নেওয়া ভুল পদক্ষেপ বা দেওয়া কোনো বক্তব্য সেটা কিন্তু থেকে যায়, অনলাইনে থেকে যায়। হ্যাঁ, আর এর ফলে বিএনপির ভাবমূর্তি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানুষ কিন্তু মনে রাখবে কারা সেদিন পরিবর্তনের পক্ষে ছিল আর কারা সেই আশার সাথে আপোষ করেছিল। তাহলে ভবিষ্যৎ কি?
প্রতিবেদনটি কি কোনো ধরনের পূর্বাভাসের কথা বলছে? একটা সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। যেমন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি হয়তো পরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও যেতে পারে। কিন্তু একই সাথে এই কৌশলগত ভুলের কারণে তারা হয়তো জনগণের একটা বড় অংশের সমর্থন হারিয়ে ফেলবে, যেটা শেষ পর্যন্ত ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। তার মানে স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী যে ব্র্যান্ড, যে বিশ্বাসযোগ্যতা, সেটা কি তারা বিসর্জন দিচ্ছে? এই প্রশ্নটাই উঠছে। হ্যাঁ, প্রতিবেদনটিতে এই প্রশ্নটাই জোরালোভাবে তোলা হয়েছে। সব মিলিয়ে দেখলে শাহেদ ইকবালের প্রতিবেদনটি কিন্তু বেশ জটিল একটা ছবি তুলে ধরেছে। মানে সাম্প্রতিক এই পরিস্থিতিতে বিএনপির কৌশলগত সিদ্ধান্তগুলো কিভাবে তাদের মূল পরিচিতি আর জনসমর্থনের ভিত্তিকে প্রভাবিত করছে, তা সত্যিই ভাবার মতো। অবশ্যই। আর এটা আমাদের একটা গভীর চিন্তার দিকেও নিয়ে যায়। আচ্ছা, এই ডিজিটাল যুগে যেখানে কোনো কিছুই আসলে পুরোপুরি মুছে যায় না, সেখানে একটা রাজনৈতিক দল কিভাবে তাদের হারানো বিশ্বাসযোগ্যতা আবার ফিরে পেতে পারে? বিশেষ করে যখন তাদের ঐতিহাসিক পরিচিতিটাই ছিল এমন একটা শক্তির বিরোধিতা করা, যার সাথে কিনা এখন তাদের এক করে দেখা হচ্ছে। ঠিক, এটা নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ তাদের সামনে, একটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ।